কি চুপচাপ বসে রইলি কেন তাহমি? মায়ের প্রশ্নে নড়েচড়ে উঠল তাহমি। তিশা তাকিয়ে আছে পুনির দিকে। তাহমি খানিকটা সময় নিয়ে বলতে লাগলো, মা, আমি কিছুদিন শহরের থেকে দূরে থাকতে চাচ্ছি। মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। আমাদের পূর্ব পরিচয় থাকলেও বিয়েটা হয়েছিল হুট করে, তাই স্বাভাবিক সম্পর্কে নেই আমরা। আমরা অনুপস্থিতিতে যদি আমার অনুপস্থিতিতে যদি সে আমার মূল্য বোঝে, তবেই আমি তার সংসারে ফিরব। ভালোবাসাহীন সম্পর্কে থাকার আমার পক্ষে সম্ভব না। মেয়ের কথায় কোনো ভুল খুঁজে পেলেন না আমেনা। তুমি ঠিক করেছো আপু, তবে আমার বিশ্বাস সে আসবে। আয়ন পাশ থেকে বলল। তিশা জবাবে বলল, আসলে আসবে, ঠিকঠাক মতো টাইট দিবা আপু। চুপ কর তোরা দুটো। শোন মা তাহমি, তোর সাথে আমি একমত, কিন্তু ছেলেটা তোর কাছে এলে ফিরিয়ে দিবি না। সম্পর্ক হলো একটা গাছের মতো, খেয়াল রাখতে হয়, পরিচর্যা করতে হয়, এবং সেটা দুজনকেই করতে হয়। তুই নিয়মিত স্কুলে যা আর বাসায় ওদের সাথে সময় কাটাবি, তাহলে আর খারাপ লাগবে না। ঠিক আছে মা। হ্যাঁ হ্যাঁ, জানিস ত্রিশু, আবার মায়ের সামনে দাঁড়িয়ে অনেকের কথাটা বলতে যাচ্ছিল আয়ান, কিন্তু তিশা ইশায় করতে চুপ করে গেল। তিশার গ্র্যাজুয়েশন শেষ হলে একেবারে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাবে অনেক। তৃষা আবার কি করলো আয়ান? তামির প্রশ্নে থতমত খেলো আয়ান। কি বলবে এবার? আমির ইসলাম উঠে দাঁড়ালেন, বিরক্ত হয়ে বলেন, ওদের কথা বাদ দে তুই, আমি গেলাম ঘুমোতে। ওষুধ খেয়েছি তো, ঘুম পাচ্ছে। আচ্ছা মা, যাও। আমির ইসলাম চলে যেতে দুই ভাই বোনের দিকে দৃষ্টিপাত করলো তাহমি। এই তৃষা, আয়ান কি করলো? আয়ান কি বলছিল রে? প্রেম প্রেম করছিস বুঝি? আয়ান সেটা আয়ান সেটা জানিস? আয়ান সেটা জানিস? তাহলে কি তোরও বউ ঠিক হয়ে গেছে? আরে এ আপা, না না, আমি ওইসব প্রেম টেম করি না, সোজা বিয়ে করব। আগে একটা চাকরি পাই, তারপর। তৃষা করছে প্রেম, তাও ডাক্তার সাহেবের সাথে। আয়ন এগিয়ে সে সোফায় বসেছে। তিশা পাশে ছিল। গোপন তথ্য ফাঁস করার অপরাধে ভাইয়ের হাতে চিমটি কাটল সে। ব্যথায় আহ করে উঠল আয়ন, কিন্তু শুধু চোখ পাকিয়ে তাকিয়ে ক্ষান্ত হলো আজ, কারণ বড় বোন সামনে আছে। তাও আমি কিছুটা গম্ভীর হলো। সে তো তা দেখে তিশা মোটামুটি চিন্তায় পড়ে গেল। বোন কি তাহলে রাগারাগি করবে তার সাথে? গতকাল থেকে ছটফট করছে শন, বারবার কল করেও ফোন বন্ধ পেয়েছে। নিজের বাবা মাও তাহমির হয়ে কথা বলছে। গতকাল সকালে তারা বাড়িতে তাহমিকে না পেয়ে মায়ের কাছে গিয়ে উপস্থিত হয়েছিল শন। তিনি তখন নিজের ঘর পরিষ্কার করছিলেন। মা, তাহামি গেল কই? দরকার কি? দেখছি না, তাই জিজ্ঞেস করলাম। সে বাবার বাড়ি চলে গিয়েছে, তুই এবার যাকে ইচ্ছে বিয়ে করিস। রাগে গজগজ করতে করতে শনকে পাশ কাটিয়ে চলে গেলেন শহনের মা। নীলার কথা মনের ভুলেও ভাবতে চায় না শহন। তামির সাথে যত ঝামেলায় ডাকুক, সব কিছুর আড়ালে একটা সফট অনুভূতি আছে ওর জন্য। তার চেয়ে বড় কথা তাহমি তার স্ত্রী। মেয়েটা যে কেন রাগ করে চলে গেল সেটাই বোধগম্য হচ্ছে না। যদি কাছে আসার জন্য রাগ করতো, তবে নিজে আশকারা দিত না। নিশ্চিত কোনো কিছু ঘটেছে। না, ঘরে বসে এসব ভাবলে চলবে না। শন ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 9টা বাজে। তাড়াতাড়ি গায়ে টি শার্ট পরিবর্তন করে কালো রঙের একটা শার্ট আর জিন্সের প্যান্ট পরে রেডি হলো শহন। মায়ের কাছে আর না গিয়ে বাবাকে বলে বাসা থেকে বের হয়ে যায় সে। রাতের খাওয়া দাওয়া শেষে বিছানায় শরীর এলিয়ে অনেকের নম্বরে কল দিল তিশা। তাহমি আসার পর থেকে তেমন কথা বলা হয়নি, কিন্তু পরপর দুবার কল বেজে গেল, অনেক রিসিভ করেনি। এর মধ্যে কলিং বেলের আওয়াজ ভেসে এলো তার কর্ণকুহরে। তিশা বালিশের পাশে ফোন রেখে দরজা খোলার উদ্দেশ্যে বসার ঘরের দিকে এগোলো। আয়ন বসার ঘরে টিভি দেখছিল, তাই তিশা পৌঁছানোর আগেই আয়ন দরজা খুলে দিল। শনকে দেখে আয়নের ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে উঠেছে। বিয়ের পর এই প্রথম শহন এ বাড়িতে এলো। কি অবস্থা শালাবাবু, কেমন আছো? আলহামদুলিল্লাহ দুলা ভাই, আগে ভেতরে আসুন, তারপর বলুন আপনি কেমন আছেন। শন ভিতরে ঢুকে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে। শহনের পাশ আয়ান দরজা আটকে শহনের পাশে এসে দাঁড়িয়েছে। তিশাও এরই মধ্যে সেখানে উপস্থিত হয়েছে। আছি কোনো প্রকার। বউ রেগে বাবার বাড়ি গেলে যেমন থাকা যায় তেমনই। তিনজন একসাথে হো করে হেসে উঠল। তিশা ভেঙচি কেটে বলল, হয়েছে হয়েছে, এখন গিয়ে রাগ ভাঙান আপুর। আপু ঘরেই আছে। আমার শ্বশুর শাশুড়ি কোথায়? আব্বু বাসায় না, আম্মু ঘুমিয়ে গেছে। কালকে দেখা করে নিবেন বরং। তাহলে তোমার আপুর ঘরটা দেখিয়ে দাও। চলুন।
তিশার পেছন পেছন তাহমির ঘরের সামনে গিয়ে দাঁড়ালো শহন। তিশা ওকে রেখে নিজের ঘরের দিকে এগোলো। শুয়ে শুয়ে ফেসবুক রিলস দেখছে তাহমি। হঠাৎ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করার শব্দে সেদিকে তাকালো। এমনিতেই দরজা লক করে রাখে না তাহমি। শহনকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটার, কিন্তু শোয়া থেকে উঠল না তবুও। শহন হাসাহাসি মুখে এগিয়ে এলো তার দিকে। কেমন আছিস তাহমি? এভাবে না বলে কয়ে কেউ চলে আসে? তুই এখানে এসেছিস কেন? শহন আস্তে করে তাহমির পাশে বসলো। তোকে বড্ড মিস করছিলাম তাই। আজ আর কথা বলবি না। সত্যি? তুই চলে যা, নইলে কিন্তু। শহন তাহমির দিকে ঝুঁকে বলল। নইলে কি কামড়ে দিবি নাকি কিস করবি? তাহমি হাত দিয়ে শহনকে দূরে সরিয়ে দিয়ে রাগান্বিত স্বরে বলে। তোকে স্পর্শ করার কোনো ইচ্ছে আমার নেই। একদিন আমি বলেছিলাম এই কথাটা, তাই আজকে আমার কথা আমাকেই ফিরিয়ে দিলি। দিলাম। তাহমির বিরক্তি উপেক্ষা করে শহন তাহমির দিকে আবার ঝুঁকে থুতনিতে ঠোঁট ছুঁয়ে দিল। তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসলো তাহমি। কপাট রাগ দেখে বলল, এসব গিয়ে নীলাকে করবি, লাগলে খাট ভেঙে ফেলিস, চরিত্রহীন একটা। শনের হাসি পাচ্ছে ভীষণ, ঠোঁট টিপে হাসছে সে। তাহমির জেলাস হওয়া দেখে যেমন ভালো লাগছে, তেমনি আবার কৌতূহল জাগছে। নীলার কথা তো প্রথম দিন থেকে জানে তাহমি, তাহলে কি এমন হলো যে বাড়ি ঘর ছাড়লো? খাট ভেঙে ফেললে শোবো কোথায়? তার চেয়ে চল ফ্লোর করি। শনের কথায় তাহমির অক্ষি কৌটো থেকে বের হওয়ার উপক্রম হয়েছে। ছেলেটাকে দেখে মনে হয় ভদ্র, আচরণও এতদিন মনে হয়েছে তাই, কিন্তু এতটা যে বজ্জাত তা তো জানতই না। চুপ, অশরীর কথা। এসেছিস কেন? তোকে বাড়ি নিয়ে যাব তাই। আমি আর ফিরবো না, আর তুই আমাকে খবরদার স্পর্শ করবি না। তোর গায়ে পরনারীর স্পর্শ। তাহলে আমি এখান থেকে যাব, আর সব সময় করব, লাগলে 14 বার করব, মানে স্পর্শ করব আর কি। নীলার সাথে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না তাহমি। তুই যাবি নাকি আমি বেরিয়ে যাব ঘর থেকে? আচ্ছা তুই যা। তাহমির আগে নিজের চুল ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে, পালে তো শাওনের সারাগে কামড় দিত, কিন্তু এসব কিছুই না করে বিছানা থেকে উঠে দরজার দিকে এগুলো সে। শনও উঠল দ্রুত, হাত ধরে হ্যাঁচকা টানে সোজা দেওয়ালের সাথে চেপে ধরল শহন। দুজনের নাকে নাক রেখে ঠোঁট প্রায় ছুঁইছি অবস্থা। তাহমির অস্থির লাগছে। তামি কিছু বলার আগে শহন তাকে আটকে দিল। গাঢ় চুম্বনে আবিষ্ট হলো দুটো ঠোঁট, এরপর ছালো শহন। এতক্ষণ ছটফট করছিল তাহমি, গায়ের জোরে শহনের সাথে পেরে ওঠেনি। নীলার সাথে এসব করা শেষ, তাই মজা না পেয়ে আমার সাথে করছিস না? জোর করে তুই এসব করলেও আমার মনে তোর জন্য শুধু ঘৃণাই অবশিষ্ট আছে। তাতেই হবে বউ, ভালোবাসা না থাকলেও কিছু তো একটা আছে। আমি এবার সহনশীল হয়ে বউকে সামলাবো। যতদিন না তুই নিজে থেকে আমার সাথে ফিরে না যাবি ততদিন আমিও এখানে থাকবো। আগে হাত ছাড়, তারপর কথা বল, গায়ে পড়া বেটা মানুষ। বিছানায় শুয়ে ছটফট করছে তিশা, কখনো ডানে ফিরে শুয়ে, কখনো বামে, আবার সোজা হয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে থাকে। মোটামুটি গরম পড়ে আজকাল, তাই মাঝে মধ্যে ফ্যান চলছে, এখনও চলছে। গরমের মধ্যে কম্বল মুড়ি দিয়ে বাতাস খাওয়া তিশার স্বভাব। সেই ঘন্টাখানেক আগে কল দিয়েছিল অনেককে, এখনও কল ব্যাক করলো না মানুষটা। আছে তো ওহিতের বাসায়, তাহলে কিসের এত ব্যস্ততা? সারাত অপেক্ষা করতে করতে ফজরের পরে ঘুমিয়ে পড়ে মেয়েটা। কল আসার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ার অনুভূতিরা বিচি। সকালবেলা শরীরের ওপর ওজন ওজন ফিল হতে পিটপিট করে চোখ মেলে তাকায় তাহমি। গতকাল রাতে নিজে সোফায় শুয়ে শনকে বিছানায় শুতে বলেছিল মেয়েটা, তাহলে কি অশুভ ছেলেটা তার উপর শুয়েছে? না না, ওর ওজন নিশ্চয়ই এতটা কম নয়। তাহমি বুকের ওপর তাকিয়ে দেখলো মিলু শুয়ে আছে বুকে। মিলু এবাড়ির নতুন পোষা বিড়াল, ধবধবে সাদা গায়ের রং, বয়স অল্প। তাহমি তার দিকে তাকাতে সে হাই তুলে মৃদুস্বরে মিউ বলে ডাকলো, শালার বিড়ালের কি ভাগ্য, কোথায় বউয়ের বুকে মাথা রেখে আমি ঘুমাবো, তা না, উনি বুকের উপর বসে আছে। শন দুহাতে 2 কাপ চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকে দাঁড়ালো। টি টেবিলের উপর কাপ দুটো রেখে মিলুকে তাহমির ওপর থেকে সরিয়ে ফ্লোরে ছেড়ে দিল। তুই সরালি না কেন ওকে? কারণ ওই জায়গা আমার মিলুন না। শনের ইশারায় লজ্জা পেল তাহমি। পরক্ষণে পূর্বের ঘটনা মনে পড়তে মেজাজ খারাপ হয়ে গেল। হুড়মুড় করে উঠে বসলো সে, কিছুটা রাগ প্রদর্শন করে বলল, একটা দিয়ে হচ্ছে না নাকি ঠিক মতো দেয় না? নেহাত বাসায় কিছু বলতে পারিনি, তাই তোকে সহ্য করতে হচ্ছে।
শন তাহমির পাশে হুট করে বসলো। হঠাৎ করে তাহমিকে ধরে নিজের কোলের উপরে তুলে বসালো। তাতে তাহমি দ্বিগুণ খেপে গেল। সহন, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। উফ, আমার বউটা কত হট সুন্দরী, আগে কেন চোখে পড়েনি বলতো? বাই দ্য ওয়ে, ঠোঁটের বাম দিকের তিলটা কিন্তু জোস। তাহমি না চাইতেও লজ্জা পাচ্ছে। এ লোকটা ভেতর ভেতর এতটা অসভ্য কল্পনাও করেনি। ভালো করে কথা বল, চোখে পড়বে কিভাবে? চোখ তো নীলার দিকে ছিল। চুপ, আর একবারও ওর নাম নিবি না। আমি ওর কথা শুনতেও চাই না তাহমি। সহমি তাহমির ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে চুপ করতে বলল। তাহমি যেন শনের কথা শুনবে না বলে প্রতিজ্ঞা করেছে। 100 বার বলবো, 1000 বার বলবো, তুই নীলার কাছে যা। নীলাকে হট বল, নীলাকে জড়িয়ে ধরবো, নীলাকে জড়িয়ে ধর, নীলার সাথে। তাহমি আর কিছুই বলতে পারে না। শন রেগে গিয়ে তাহমির দুহাত পেছনে চেপে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়েছে। তাহমি চেষ্টা করে নিজেকে মুক্ত করতে পারছে না। তীব্র যন্ত্রণা অনুভব হচ্ছে ঠোঁটে। মিনিট 2 পরে তাহমি মুক্তি পেল। দ্রুত কোল থেকে নেমে সামনে দাঁড়ালো তাহমি। আঙুল ছুঁয়ে দেখলো ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে। তাহমি যেন হঠাৎ করে কি হলো, শনকে কষিয়ে জ্বর বসিয়ে দিল একটা। শন অবাক হলো কিছুটা। বিস্মিত নয়নে তাকিয়ে রইল তাহমির দিকে। যে মেয়েটা তাকে নিজে থেকেই আদরে শিখতে করতো, সে আজ এতটুকুর জন্য এমন আচরণ করলো কেন? তুই খবরদার আমাকে স্পর্শ করবি না। আর তাহমি দৌড়ে ওয়াশরুমে চলে গেল। চার টেবিলেই রইল। তাহমিকে আর দেওয়া হলো না শনে। সকাল সকাল রান্নাঘরে গিয়ে শাশুড়ির সাহায্য নিয়ে বইয়ের জন্য নিজের হাতে চা করেছিল বেচারা। তপ্ত দুপুরের রোদ উপেক্ষা করে হেঁটে চলেছে আয়ান। আজকে সন্ধ্যায় বাসায় সবাই একসাথে একটু আনন্দ করবে, তাই তাড়াতাড়ি টিউশন পড়াতে এসেছে। কিছুটা পথ এগিয়ে বড়লোক বাড়ির গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলো সে। মাত্রই শব্দ হয়েছে। এই বাড়িতে পড়াতে শুরু করেছে সে। তবে বাড়ির মানুষগুলো খুব ভালো, শুধু ছাত্রীতেই বেশি পাকা। Hi young man, how are you? বসার ঘরে সোফায় বসে আছেন তমাল আহমেদ। ওনার একমাত্র মেয়ে অনিমা আহমেদকে পড়াতে আসে আয়ান। এ নিয়ে 10 জন শিক্ষক পরিবর্তন করা হয়েছে। মেয়ের কিছুতেই পড়ালেখায় মন বসে না। এবার এসএসসি দিবে, কিন্তু বয়সের তুলনায় অতিরিক্ত বুঝে মেয়েটি। সাথে ঠোঁট কাটা তো বটেই। মা মারা মেয়ে বলে ছোট থেকে আদরে আদরে বাদর তৈরি হয়েছে একেবারে। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন আঙ্কেল? এই তো ভালোই। যাও যাও, অনিমা রুমেই আছে। দেখো গাধা পিটিয়ে ঘোড়া বানাতে পারো কিনা। আমি চেষ্টা করব আঙ্কেল। আয়ান দ্রুত পায়ে এগুলো অনিমা রুমের সামনে গিয়ে দাঁড়ালো। খাটের উপর দাঁড়িয়ে এক একে গান ছেড়ে নাচছে মেয়েটা। আয়ান ভরকে গেল কিছুটা। তবে মেয়েটা যে নর্মাল না সেটা সে জানে। অনিমা, কি করছো এসব? আয়ান কৃত্রিম রাগ দেখে ধমকের গলায় বলল। অনিমা ধূপধাপ করে খাট থেকে নেমে আয়নের সামনে সে দাঁড়িয়ে হাত ধরে টেনে বিছানায় বসালো। আয়নের রাগ যেন তার কাছে কোনো বিষয় না। হে আয়ান স্যার, আমরা কাপল ডান্স করতে পারি? আপনি যদি 5 মিনিট আমার সঙ্গে ডান্স করেন তাহলে আজকে আমি মন দিয়ে পড়তে বসবো। অনিমার কথায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে রইল আয়ন। জীবনে কোনো মেয়ের হাত অব্দি ধরল না যে ছেলে। আজ মেয়েদের সাথে কাপল ডান্স করতে হবে। আয়নের ভ্যাবলা চেহারা দেখে অনিমা চোখ টিপ্পনি দিল। ফলে আয়নের কাশি শুরু হয়ে গেছে। অনিমা পানি দিল আয়নকে। পানি খেয়ে অনিমার দিকে দৃষ্টিপাত করলো আয়ন। অনিমা, আমি তোমার টিচার, তবে ডান্স টিচার নই। সমস্যা কি? শিক্ষক তো বটে। আসুন আসুন। অনিমা। অনিমার কোনো মানা না শুনে আয়নকে দাঁড় করে নিজের হাত রাখলো তার কাঁধে ও পিঠে। এবার আয়নের ধরার পালা, কিন্তু এভাবে মেয়েদের স্পর্শ করা তার ধাঁচি নেই। ফলে বিব্রত হলো কিছুটা, কিন্তু কিছু করেনি। এমে যে কতটা তেরা সেটা হাড়ে হাড়ে টের পেয়ে গেছে আয়ন। এ মাসটা পড়ানোর পরে এমনিতেই এখানে আর পড়াতে আসবে না বলে ঠিক করলো আয়ন। আরে ধরুন তো, দাঁড়ান, গান প্লে করি। অনিমা ফোন বের করে একটা হিন্দি গান প্লে করে আবারও আয়নকে ধরে। আয়নও শেষমেশ অনিমার কোমর ও কাঁধে হাত রেখে তালে তাল মেলাতে থাকে। নেহাত টিউশনির টাকাটা অগ্রিম নিয়ে ফেলেছে আয়ন, না হলে কখনো এই পাগলের পাগলামি সহ্য করতে হতো না তাকে। সারাদিন তাহমি নিজের ঘরে আসেনি। দুপুরে খাওয়া দাওয়া শেষে তিশার ঘরে গিয়ে দুবোন কথাবার্তা বলেছে। তিশার অবশ্য মনটা ভালো না। বোন আসাতে উহিদের বাসায় যাওয়া হয়নি 2 দিন।
অনেকে কি হয়েছে বুঝতে পারছে না তিশা। বিছানায় শুয়ে শুয়ে কীভাবে বইয়ের রাগ ভাঙাবে সেটা ভাবছিল সহন। সূর্য ঢলে পড়েছে পশ্চিমে। সন্ধ্যা হওয়ার আগ মুহূর্ত হঠাৎ ফোনের আওয়াজে ভাবনার ছেদ ঘটে তার। কলার আইডি দেখে মেজাজ খারাপ হয়ে গেল। দ্রুত কল কেটে দিল সে। ভুলবশত চাপ লেগে নীলার নম্বরের ডিটেলস সামনে এলো। চমকে উঠল শন। লাস্ট কল তো ওই দিন রাতে ছিল, যেদিন তাহমির সাথে ছিল, কিন্তু শন তো কল রিসিভ করেনি। শন কিছু একটা ভেবে কল রেকর্ড চেক করতে লাগলো। সৌভাগ্যক্রমে শহনের কল রেকর্ড অপশন চালু করা, তাই খুব একটা সময় লাগলো না সেদিন রাতে ঠিক কী বলেছিল তাহমি। যা ভেবেছিল তাই। নীলার শেষ কথাগুলো শুনি ভুল বুঝেছে তাহমি। আপু আমি একটু কল রিসিভ করে কথা বলি। দুবন বারান্দায় দাঁড়িয়ে সূর্য অস্ত যাওয়া দেখতে দেখতে টুকটাক কথা বলছিল। এমন সময় অনিকের কল এলো। অবশ্যই, তুই কথা বল, আমি আসছি। তাহমি বারান্দা থেকে সরে যেতেই কল রিসিভ করলো তিশা। লম্বা শ্বাস নিয়ে কথা বলতে শুরু করলো। নিজের অস্থিরতা প্রকাশ করতে চায় না সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তৃষা, একটা খারাপ সংবাদ আছে। কি হয়েছে? আপনি ঠিক আছেন? বাসায় সবাই ঠিক আছে তো? ওহির বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, খুবই বাজে অবস্থা। আমরা সবাই সেখানেই আছি। গতকাল দুপুরে ঘটেছে এই ঘটনা। ইন্নালিল্লাহ। আপনি দিনা আপু আর ওহির দিকে খেয়াল রাখবেন, আর নিজের দিকেও। চিন্তা করতে হবে না তোমাকে। কল না পেলেও মন খারাপ করো না। কথা হোক বা না হোক, প্রতিদিন আমি আছি। আমি জানি, অনুভব করতে পারি সেটা। শুধু বিপদ, আপনাদের ভয় হচ্ছিল, তাই হলো। দোয়া করো। আপাতত রাখছি। আর বুঝতেই তো পারছো, ওহিকে সামলাতে হচ্ছে, সাথে দিহানকেও। আচ্ছা, সময় পেলে আপডেট জানাবো। ওকে, টাটা। আল্লাহ হাফেজ। মনটা খারাপ হয়ে গেল তিশার। ওহির মতো ছোট মেয়েটা কত কষ্ট পাচ্ছে, আর দিনা আপু কত ভালো মানুষ। রাতের আকাশে এক ফালি চাঁদ ঝলমল করছে। আশেপাশে সাদা মেঘের আনাগোনা। শহরের সোডিয়ামে আলোর ভিড়ে চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করতে পারে না শহরের মানুষজন। বুঝলে ফরিদা, তোমার ছেলে বিয়ে মানে না করে এখন বইয়ের রাগ ভাঙাতে একেবারে শ্বশুরবাড়ি গিয়ে উঠেছে। ডাইনিং টেবিলে খাবার খেতে খেতে বললেন আতাউল খান। পাশে বসেছেন ফরিদা খানও। হ্যাঁ, তোমার ছেলেই তো সব কিছু বুঝতে দেরি করে ফেলে। এই তুমি কিন্তু সুযোগে আমাকে কথা শোনাচ্ছ। উচিত কথা কারোরই সহ্য হয় না খান সাহেব। আহা, কতদিন পরে বললে। কি বললাম? খান সাহেব বলে সম্মানধন্য করলে। ফরিদা খান ঠোঁট টিপে হাসছেন। আতাউল খানের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এই বয়সে এসব কত পাগলামি তোমার। ভালোবাসা প্রকাশের কোনো বয়স হয় না ফরিদা। ভালোবাসা আজীবন রঙিন। হ্যাঁ, এবার খাওয়া শেষ করো। ফরিদা খাওয়া শেষ করে নিজের প্লেট সহ কিছু বাসন কোসন বেছে নিয়ে গেল ধোয়ার জন্য। আতাউল খান খাওয়ায় মনোযোগ দিলেন। সারাদিন বোনের ঘরে থাকলেও রাতে আর সেখানে ঠাঁই হলো না তাহমি। তৃষা ইচ্ছে করে বোনকে ঘরে জায়গা দিল না। অগত্যা দোনমনো করতে করতে ঘরের দরজায় বাহিরে এসে দাঁড়িয়ে আছে তাহমি। শন বিছানায় শুয়ে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। কারো হেঁটে আসার খচখচ শব্দে দরজার দিকে দৃষ্টিপাত করলো। তাহমি দাঁড়িয়ে আছে। শন বিছানা থেকে নামলো। কোনো কথা না বলে তামির হাত ধরে টেনে বিছানায় বসালো। তামি ইচ্ছে করে চুপ করে আছে। শনের সাথে ঝামেলা করার ইচ্ছেটুকু পর্যন্ত নেই তার। কিছু বললি না? শহন পাশে বসলো। তামি নীরবতা ভাঙতে চাইছে ছেলেটা। না শহন, আমি অবহেলা সহ্য করেছি, কিন্তু তোর অন্যায় সহ্য করতে পারবো না। শন কোমরের হাতে তাহমিকে নিজের কাছে টানলো। কোমল ঠোঁটের স্পর্শে তাহমিকে এলোমেলো করে দিতে চেষ্টা করলো। তাহমি মানল না, নিজেকে ছাড়িয়ে নিল আলগোছে। শন সময় নষ্ট করলো না। নীলার নম্বরে কল করলো। স্পিকারে দিল ফোন। নীলাকে কল করে স্পিকারে দেওয়ায় তাহমি দ্বিগুণ রেগে গেল। শন তাহমি রাগ কমাতে ঝুঁকে বক্ষ বিভাজনের উপর ঠোঁট ছুঁয়ে দিল। ফলে লজ্জা পেয়ে নুয়ে গেল তাহমি। হ্যালো শহন, কোথায় তুমি বেবি? কতবার কল দিলাম, ধরলে না? আমি আছি নীলা বেবি। আচ্ছা শোনো, সেদিন যে রকির সাথে তুমি ইন্টিমেট হলে সেটা কি আমার অক্ষমতার জন্য? আমি তোমার সাথে ঘনিষ্ঠ হইনি বলেই অন্য পুরুষের সাথে বিছানায় গেলে? সরি শহন, আসলে ওই দিন নেশাগ্রস্ত ছিলাম।
তুমি প্লিজ ভুলে যাও সব। আর আমার কোনো ঘনিষ্ঠতা লাগবে না। তুমি কতটা ভালো আমি জানি। নইলে আজকাল কোনো ছেলে আছে যে প্রেমিকার সাথে এমন দূরত্ব রাখে? তা আমি অবাক হলো নীলার কথা শুনে। একই মুখে কত রকম কথা বলে মেয়েটা। আচ্ছা রাখছি আমি আপাতত। নীলাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। তাহমি চুপ করে আছে। কিছু বুঝলি? মেয়েটার সুবিধা না কি? আমি বিছানায় যাইনি বলে গোপনে সে অন্য ছেলের সাথে ফিজিক্যাল রিলেশনশিপে ছিল। আমাকে ওর দরকার শুধু টাকার জন্য। অদ্ভুত মেয়ে। রাগ কমলো? তাহমি ফ্যাল ফ্যাল করে তাকিয়েছে শাওনের দিকে। যেহেতু লোকটা ওসব করেনি তাহলে তো আর রাগ করে থাকা ঠিক নয়। এত জলদি ওকে পাত্তা দিলে চলবে না। সে ভুল বুঝে ফিরে এসেছে বলে তো সেই দিনগুলো মিথ্যা হয়ে যায়নি। তা আমি চাইতো যখন শাওন শুধু দূরত্ব বানিয়ে অবহেলা করে গেছে তবে হ্যাঁ মোটামুটি পাত্তা অবশ্যই দিবে। রাগ করিনি, শুয়ে পড়, আমিও ঘুমাবো। শাওন তাহমির ওড়না ধরে টান দিয়ে নিজের বুকের উপর এনে ফেল। গায়ের উপর এসে বসবি? বসে একটা টসটসে চুমু দে। আগে যেমন জোর করে দিতি ওই রকম। ইস আমার বউটা কত হর্নি। চুপ আন্দাজ বেটা, পুরো আন্দাজ নাই। তখন তো তুই বড্ড দেমাগ দেখাইছিস। তাতে কি? এখন নিজে থেকে চাইলাম বলে দিবি না? তাই ঘুমালাম আমি শনের বুকের উপর থেকে নেমে বালিশে শুয়ে অন্যদিকে মুখ ফুরিয়ে ঘুমাতে চেষ্টা করলো। বেচারা শোন বইয়ের পেছন দিক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে দিল। আজ প্রায় এক সপ্তাহ পরে বাড়ি ফিরে এসেছে শহন, সাথে তাহমিও এসেছে। বাবার বাড়ি থেকে টাইট না দিয়ে শ্বশুর বাড়ি বসেও দেওয়া যাবে ভেবে চলে এসেছে। শহনের মা বাবা ভীষণ খুশি হয়েছেন পুত্রবধূর ফেরত আসায়। অন্যদিকে ওহির বাবা আগে থেকে এখন সুস্থ আছে, তবে বাড়ি নিয়ে আসতে পারেনি তাকে। অফিসের হেডকোয়ার্টারে আপাতত দিনা ও ওহির বাবা থাকছে। বাসে জার্নি করে বাড়ি ফিরে সমস্যা হতে পারে। অনিক চৌধুরী আজকে ফিরেছে তার নিজ শহরে। আগামীকাল তিশার সাথে দেখা করতে যাবে। কলম হাতে নিয়ে কামড়ে যাচ্ছে অনিমা। আয়ন তাকে বাংলা ব্যাকরণ বোঝাতে ব্যস্ত, সমাসের ব্যাখ্যা করছে। কিন্তু হঠাৎ অনিমার দিকে দৃষ্টিপাত করতে আয়ন বুঝতে পারে মেয়েটা এখানে বসে থাকলো তার মন আছে অন্য কোথাও। ফলশ্রুতিতে আয়নের মেজাজ চটে গেল। অনিমা পড়াশোনার দিকে মনোযোগ নেই কেন? মনে মনে কোথায় গিয়ে বসে আছো? বান্ধবীর সাথে বসে আছি। অনিমার ভাবলেশীন উত্তর আয়ন থমকালো চমকালো। মাঝে মধ্যে মনে হয় মেয়েটার মানসিক চিকিৎসা দরকার। সেখানে কি করছো? মন পড়া টেবিলে ফিরিয়ে আনো, নয়তো স্কেলের বিরিয়ানি খাওয়ার জন্য রেডি হোক। জানেন অ্যান্সার, বান্ধবী ললিতা থুক্কু অন্না ডেটে গিয়েছিল তার বয়ফ্রেন্ডের সাথে। তারপর নাকি জোর করে। চুপ, একেবারে চুপ। বসো। এই বয়সে এসব বাজে বাজে কথা কিভাবে বলো? এই প্রথম অনিমা ভড়কে গেল আয়নের ধমকে। আসলেই কি বেশি কিছু বলে ফেললো? অ্যান্সার, এরকম ধমক আর দিবেন না, দিলে কিন্তু। দিলে কি করবে তুমি? এভাবে লাফ দিয়ে আপনার কুলে উঠে বসবো। এত জোরে ধমক দিলে ভয় পাই না বুঝি? অনিমা আয়নের কোলে বসে দু হাতে গলা আঁকড়ে বসে আছে। আয়ন জ্ঞান হারানোর প্রান্তে দাঁড়িয়ে। মনে হচ্ছে এই মেয়েটাকে অসতী বানিয়ে ছাড়বে। ও আয়নের মনে ছিল না পুরুষের ক্ষেত্রে এমন কোনো শব্দের ব্যবহার নেই। আয়ন চলে যেতেই অনিমা জোরে জোরে পেতনির মতো হেসে ওঠে। দ্রুত কল দেয় বান্ধবী অর্ণাকে। কি রে, তোর স্যার ভাগলো? একেবারে না গেলেও মনে হয় শীঘ্রই পালাবে, যা নাজেহাল করছি না। তাই নাকি? হ্যাঁ রে, তোর ভাল লাগে না এই পড়ালেখা। বিয়ের বয়সটা হলেও তো বিয়ে করে নিতাম। বিয়ে করে কি করবি শুনি? তুই কি সংসার করার যোগ্য? চুপ বেরি, আমার বিরুদ্ধে কথা বলবি না তুই। রাখ এখন। আচ্ছা আপা। আরে শোন 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 অনা। কি হয়েছে? কালকে একটা বেড়া আক্তার বেরির সাথে মজা করেছি। অনিমার কথায় চমকালো অর্ণা। বেড়া আক্তার বেডি আবার কেমন নাম? কার সাথে? বলছি, বেড়া আক্তার বেডি হলো একটা ছেলে মেয়েদের নামে ফেক আইডি খুলে এসেছিল ভাব জমাতে। ওমা, দুদিন টুকটাক কথা বলার পর বলে সে মেয়ে না ছেলে। তাহলে তো ওটা বেড়া আক্তার বেডি হলো, তাই না? ভাইরে ভাই, এসব তুই পারিস। রাখলাম আমি।
অনা ফোন কেটে দিল। এর মধ্যে মাগরিবের আজানের ধ্বনিতে মুখরিত হতে শুরু করেছে সারা শহর। এই তাহমি, বল। এমন করিস কেন ভাই? কেমন করলাম বলবি তো? পাশাপাশি দুজন শুয়ে ফোনে স্ক্রিনে তাকিয়েছিল এতক্ষণ। শেষমেশ সহন মুখ খুলল। কোমরে হাত দিয়ে নিজের কাছে টানল সহন। গলা নিচে নাক ঘষে দিল আলতো করে। তাহমি নড়চড় করছে বেশ। নড়বি না তাহমি। এতদিন যখন আমি কাছাকাছি আসতে দিতাম না, তখন কত আদরের বাহানা দেখতাম, আর এখন নিজে পালাই পালাই করিস কেন? তুই আগে তোর খোঁচা খোঁচা দাড়ি দিয়ে আমাকে খোঁচানো বন্ধ কর প্লিজ, গলায় লাগছে। সন নিজের গালে হাত দিয়ে দেখলো অল্প অল্প দাড়ি গজিয়েছে দুদিন আগেই ক্লিন শেভ করেছিল। বেশ, সরলাম, তুই আয় আমার উপরে। কি সব কথা বলছিস? আমি কেন তোর উপরে যাব? তাহমি ঠোঁট টিপে হেসে বলল। আসলে তাহমি শনকে টাইট দিতে দূরে সরে থাকছে। দেখ, কাছে আসার কামনা বাসনা ঠিক কতটা পোড়ায়। শন অধৈর্য হয়ে নিচে তাহমিকে বুকের উপর মাথা রাখলো। এর মধ্যে কলিং বেলের আওয়াজ শুনতে পেল। দুপুরবেলা আবার কে এলো? আমি শহনের বুক থেকে মাথা তুলে বিছানা থেকে উঠে বসলো। বাসি ওরা দুজন ছাড়া কেউ নেই। বাবা মা দুজনেই বেরিয়েছে। আমি দেখে আসছি। তাহমি গেল দরজা খুলে দিতে। দরজা খুলতেই 24-25 বছর বয়সী একজন মেয়েকে দেখলো তাহমি। শনকে দেখে মেয়েটি ভেতরে ঢুকে এসে বলল, কতবার কল দিলাম তোমাকে, কল ধরলে না কেন? তাহমির বুঝতে অসুবিধা হলো না মেয়েটাকে। কিছু একটা ভেবে নিজেদের ঘরে গিয়ে ফের বসার ঘরে উপস্থিত হলো সে। শহনের মেজাজ এখন সপ্তম আসমানে। তোমার সাহস তো কম না নীলা। শন বুঝতে পারছে না তাহমির মতিগতি, তবুও বলল, হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। এটা বলে বাসা থেকে বেরিয়ে গেল শন। বাড়ির সামনে ফার্মেসিতে যাবে। নীলা তাহমিকে দেখে বসছে। আপু, আপনি কষ্ট করে একটু কফি বানিয়ে খাবেন? আসলে আমার এত কোমরে ব্যথা যে হাঁটতে কষ্ট হচ্ছে। লোকটা এত বোল্ড আর ডিমান্ডিং। তাহমি মুচকি এসে কথাগুলো বলল। রাগে দুঃখে শরীর হিড়হিড় করছে নীলার। শেষমেশ শন এই মেয়েটার সাথে ইন্টিমেট হলো। তাহলে ইচ্ছে করেই এত বছর কাছাকাছি আসতো না সে। নীলার এক সেকেন্ডও দাঁড়ালো না। হাই হিলের ঠকঠক আওয়াজে বেরিয়ে গেল বাসা থেকে বের হতেই দেখা হলো শনের সাথে। হাতে তার ওষুধ। তোমার বউ এত নির্লজ্জ বলার মতোই না। যাও ওষুধ নিয়ে, এরপর বুঝে শুনে খেলবে। তোমার বউয়ের সহ্য হয় না এতটা। শন কিছু বলতে যাবে, কিন্তু নীলা দাঁড়ালো না। কে নির্লজ্জ সেটা বলা দরকার ছিল। এজন্যই বলে, নিজের মাথায় গোবরে ভরা, সে অন্যের মাথায় গোবর খোঁজে। নিজে যে কতটা নির্লজ্জ বেহা, সেটার দিকে বিন্দুমাত্র খেয়াল নেই নীলার। ওষুধ হাতে মাথা চুলকাতে বাসে ঢুকে দরজা আটকে দিল শন। তাহমি দরজা খুলে রেখে বেডরুমে গেছে ভেবে সেদিকে এগোচ্ছে শহন। নীলাকে নিশ্চিত উল্টাপাল্টা বলেছে তাহমি, নয়তো বিছানায় কথা কেন বলল। রুমে ঢুকতে চমকালো শহন। সমস্ত বিছানা এলোমেলো, যেন কেউ ধস্তাধস্তি করেছে। তাহমি সেগুলো গোছাতে ব্যস্ত। এসব কি এমন এলোমেলো হলো কিভাবে? তোর কল্লা, আমি নিজেই এমন করে রেখেছিলাম যাতে নীলা রুমে ঢুকলে এসব দেখতো আর জ্বলতো। তা তুই এত পাজি কেন? এই নে তোর ব্যথার ওষুধ, আজকে না লাগলেও পরে লাগবে, এই বিষয়ে নিশ্চিত থাক। শহন বিছানার উপর ওষুধ রেখে বারান্দাতে গিয়ে দাঁড়ালো। শহন চোখের আড়াল হতে তাহমি হাসলো। ইস, পুরুষ মানুষ স্ত্রীর পাশে থাকতেও আদর্শক করতে পারছে না বলে কত অভিমান। বিকেল 5টা, ওহিদের বাসায় এসেছে অনেক। সেখানে আসতে বলেছে তিশাকেও। ফোনে বলল মিনিট 5 লাগবে পৌঁছাতে। তিশা প্রথম না বললেও পরে রাজি হয়েছে। আসলে খালি বাড়িতে অনেকের সাথে দেখা করতে যাওয়াটা অশোভন বলে রাজি হচ্ছিল না মেয়েটা। অনেক বসার ঘরটা একটু গোছগাছ করে সেখানে বসে অপেক্ষা করছে। তিশা আসলে একসাথে বের হবে, সামনের পার্কে যাবে। এসব ভাবতে ভাবতে কলিং বেলটা বাজলো। তার মানে তিশা এসে গেছে। অনেক দ্রুত দরজা খুলে দিল। হাসিমুখে ভেতরে প্রবেশ করলো তিশা। দরজা আটকে অনেক গিয়ে সোফায় বসলো। আর তার পাশের সোফায় তিশা। কেমন একটা ভয় ভয় লাগছে তার। বন্ধ ঘরের সাথে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। কেমন আছো বলো? অনেক সামনে থাকা কফি মেকার থেকে কফি দিল তিশাকে। ভালো। ওদিকে সবাই কেমন আছে? আপাতত আছে ভালো, বিশ্রাম দরকার ওহির বাবার। আমি আবার রাতে ফিরবো, বুঝলে? আজকেই? আরেকদিন থাকা যায় না?
অনেক মুচকি হেসে কফির কাপে চুমুক দিল। থেকে কি করব? কিছুদিন পর তো বিয়ে করে ঘরে নিয়ে যাব, তখন না হয় কাজকর্ম রেখে সারাদিন তোমার সামনেই বসে রইলাম। দুজনে একসাথে হেসে উঠল এবার। ঠিক আছে। তুমি বসো একটু, আমি রেডি হয়ে আসি। আর দরজা খুলে বাইরেও দাঁড়াতে পারো। তোমার নার্ভাস লাগছে? বসা থেকে উঠে দাঁড়ালো অনেক। তিশা চমকালো, কিভাবে তার মনের কথা বুঝলো মানুষটা। তিশা অপ্রস্তুত হয়ে গেছে, কিছু বলল না উত্তরে। অনেক গেল রেডি হতে, ফিরল 10 মিনিট পরে। তিশা এখনো এক জায়গায় বসে আছে। হয়েছে আপনার? তিশা বসা থেকে উঠে দাঁড়ালো। অনেক কালো রঙের শার্ট পরেছে, সাথে জিন্সের প্যান্ট। তিশা চোখ ফেরাতে পারছে না। হ্যাঁ। অনেক তিশার দিকে এগিয়ে গেল। তিশা উঠে দাঁড়িয়েছে। সামনাসামনি দুজোড়া চোখে দৃষ্টি মিলন হতে লজ্জা পেল তিশা। মাথা নুয়ে ফেল সে। আমি কি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি? তিশা চোখ বন্ধ করে ফেল। বুকের ভেতর কেমন টিপ টিপ করছে। মানুষটা এভাবে অনুমতি চাইল? এতটা ভালো কেন হতে হবে? হুট করে জড়িয়ে নিলেই কি হতো? কিভাবে বলবে হ্যাঁ জড়িয়ে ধরো? আবার তিশা কিছু না বললো তো খারাপ দেখবে। তিশার নীরবতাকে সম্মতি ভেবে বুকে জড়িয়ে নিল অনেক। বুকে মুখ গুজে স্থির হয়ে হৃদস্পন্দন শুনছে তিশা। অনেকদিন হলো কোথাও একসাথে ঘুরতে যায়নি 3 ভাই বোন। তাই গতকাল সবাই মিলে ঠিক করেছে সামনের শুক্রবার একসাথে পিকনিক করবে। লোকেশন কাছে, তিশাদের বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে একটা সুন্দর পার্ক আছে। সেখানে তাহমি, শাওন, তিশা ও আয়ান মিলে পিকনিক করবে। অবশ্য বাবা মাদের বলেছিল জয়েন হতে, কিন্তু ওনারা রাজি হননি। সকালবেলা চোখে মুখে পানির ছিটে ফোটা লাগতেই ঘুম ভেঙে গেল শহনের। আজ শুক্রবার। তাহমি আগেভাগে উঠে গোসল সরিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত। শহন উঠে বসল। তাহমির দিকে তাকাতেই বুঝল পানি এসছে কোথা থেকে। ধীরে ধীরে ধীর পায়ে এগিয়ে গেল সে। তাহমির মনোযোগ অন্যদিকে। পেছন থেকে গিয়ে আলতো করে উদরে হাত রেখে জড়িয়ে ধরল সে। তাহমি হাঁক চকিয়ে উঠল। এভাবে কেউ ধরে? শন এর মধ্যে ঘাড়ে নাক ঘষতে শুরু করেছে। হাত দিয়ে স্লাইড করতে ব্যস্ত হয়ে উঠেছে। তাহমির অস্থির লাগছে। কিভাবে ধরবো? আরো গভীরভাবে? ছাড় তুই, ফ্রেশ হয়ে রেডি হ, বেরোতে হবে আমাদের। তাহমি শনকে ছাড়িয়ে অন্যদিকে গিয়ে দাঁড়িয়েছে। শনের অসহ্য লাগছে। কোথাও যাব না বাল, ভাল লাগে না বাল, ধুর। প্রচণ্ড বিরক্তি নিয়ে ওয়াশরুমে ঢুকে ঠাস করে দরজা আটকে দিল লোকটা। তাহমি হাসতে হাসতে চুলগুলো মেশিনের সাহায্যে শুকিয়ে নিচ্ছে। প্রাইভেট গাড়িতে করে 4 জন পার্কে পৌঁছালো মাত্র। 2 বোন শাড়ি পরেছে, সাথে ম্যাচিং হিজাব। শন অফ হোয়াইট কালারের শার্ট আর আয়ন ব্ল্যাক কালারের টি শার্ট। প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে এসেছে ওরা। সাথে বাসা থেকে খাবার রান্না করে নিয়ে এসেছে। এখানে বসে রান্না করার কথা অবশ্য ছিল, তবে সেটা আর হয়নি। অনেক অবশ্য চেম্বার বন্ধ রেখে আসতে চেয়েছিল, কিন্তু তিশা সুন্দর করে মনে করিয়ে দিয়েছে বিয়েটা এখনো হয়নি। পার্কের উত্তর দিকে সবাই মাদুর পেতে বসেছে। শহনের মেজাজ বিশেষ ভালো না। কথা সবার সাথে হেসে বলল তাহমি সেটা বুঝতে পারছি ঠিকই। তারপর আয়ান, তোর পড়ালেখা টিউশনি কেমন চলছে? তাহমি খাবারের প্যাকেট থেকে বিরিয়ানি প্লেটে পরিবেশন করছে। শন ফোন নিয়ে ব্যস্ত। তিশা সাহায্য করছে বোনকে। পড়াশোনা চলছে কিন্তু টিউশনি? নাউজবিল্লাহ আপাই, পুরাই নাউজবিল্লাহ। আয়নের কথায় সহনও ফোন রেখে আগ্রহ সহিত তার দিকে দৃষ্টিপাত করলো। তাহমি কৌতূহল সংবরণ করতে না পেরে শুধালো। আরে কি বলবো, বড়লোক বাবার এক মেয়েকে পড়াচ্ছি। প্রায় দিন 25-এ, সরি মেয়ে না বলে অ্যাটেম্বম বললে ভালো হয়। মাধ্যমিক পরীক্ষা দিবে সামনে, অথচ অকালপক্ষ। বিরক্তি দিতে চোখ মুখ কুচকে ফেল আয়ন। তিশা সেটা দেখে হো হো করে হেসে উঠল। আয়ন দিল তাতে ছোট্ট করে একটা কিল। তিশাও কম যায় না, সেও ভাইয়ের চুল ধরে টান দিয়ে শনের পেছনে লুকিয়েছে। আহ থাম তোরা দুজন। আর তৃষা, তুই খেপানোর চেষ্টা করছিস কেন? আমার ভাইটার সত্যি কষ্ট হচ্ছে মেয়েটাকে সামলাতে। শালা বাবু, মেয়েদের সামলানো মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। ভুলেও আবার ফেসে যেও না। শহনের কথাই তাহমি অন্যদিকে তাকিয়ে হেসে নিল একটু। আয়নও সমস্বরে বলে ওঠে, ওই মেয়ের সাথে আমি, আল্লাহ আমাকে রক্ষা করুন, কোনোভাবে একদিন রাতে পেলে আমাকে ধর্ষণ করে ছেড়ে দিবে। শেষের কথাগুলো আস্তে করে বলল আয়ান। বলা যায় না শালা বাবু, কখন কার সাথে কার কানেকশন হয়ে যায়
দেখছো না তোমার বোনের সাথে কেমন করে আমার ঘটে গেল? আহারে বেচারা দুলা ভাই আমার। তিশার সাথে তাহমিও উচ্চস্বরে হেসে উঠল। সারাদিন একসাথে সময় কাটিয়ে মাগরিবের আজানের আগে গিয়ে যে যার বাসায় পৌঁছালো। মাঝে মধ্যে দম বন্ধ করা পরিবেশ থেকে মুক্তি পেতে কিংবা ব্যস্ত জীবনকে ছুটি দিতে আমাদের এরকম সময় কাটানো উচিত। প্রকৃতির সান্নিধ্যে গেলে মন ও শরীর দুটোই ভালো থাকে। মার্চ প্রায় শেষের দিকে, চৈত্রের দুপুর, চারিদিকে কড়া রোদ। রোদের মধ্যে ঈশান কোণে মেঘ জমেছে। ফরিদা খান ছাদে জামা কাপড় শুকাতে দিয়েছেন। তেঁতুলের আচারের বয়ামগুলি রোদে শুকাতে দিয়েছিলেন ঘণ্টাখানেক আগে। সেগুলো এদিক সেদিক ঘুরিয়ে রেখে দিয়ে ছাদ থেকে নিচে নেমে গেলেন। দীর্ঘদিনের চিকিৎসার ফলে ওহির বাবা সবুজ সুস্থ হয়ে উঠেছে এখন, তবে চাকরিতে আর জয়েন করবে না। নিজের এলাকায় থেকেই কোনো ব্যবসা করার চিন্তাভাবনা করেছে সে। তাই গতকালই সপরিবারে বাসায় ফিরে এসেছেন। ওহি ফেরার খবর পেয়ে তিশা বেশ খুশি হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে তাই ওহিদের বাসার দিকে রওনা দিয়েছে তিশা। সাদা গোলাপি মিশলে রঙের থ্রি পিসের সাথে সাদা হিজাব পরেছে সে। হাতে ছোট একটা ব্যাগ, অন্য হাত ফাঁকা। গাড়ির জন্য দাঁড়িয়ে আছে তিশা রাস্তার পাশে। এমন সময় একটা টটোয়া প্রিমিও এসে থামল তিশার সামনে। যাবে বলে প্রাইভেট গাড়ি। জানালার কাজ নেমে গেল কিছুটা। তিশা শান্তভাবে সেদিকে তাকালো। গাড়িতে উঠে বসো। অনিককে দেখে চমকালো তিশা। হঠাৎ করে এলেন তাই? আপনি? গাড়িতে উঠবো না, বাসে আসবে এক্ষুনি। মেয়েটাকে সেধে লাভ হবে না বুঝে আর কিছু বলার আগেই অনেক হাত ধরে টেনে গাড়িতে উঠে বসালো তাকে। গাড়ি স্টার্ট দিয়েছে। কথা না শুনলে বিয়ে করব না, বুঝলে? তিশা ফিক করে হেসে উঠল। কি দিচ্ছেন? তা বলতে পারো। ঠিক আছে, কথা শুনবো। অনেক এক হাত তিশার হাতের উপর রেখেছে, অন্য হাতে ড্রাইভ করছে। বাহ, কত লক্ষ্মী বউ আমার। আপনি ভালো করে গাড়ি চালান। আমার ভয় হচ্ছে কিন্তু। কিচ্ছু হবে না, চুপ করে বসো তুমি, আমি আছি। চোখে চোখ রেখে কথাটা বলল অনেক। কি জানি কি ছিল সেই চাহনিতে। তিশা চুপ করে মাথা নেড়ে সম্মতি দিল। আমি আছি শব্দটা যেমন ভরসা করার যোগ্য, তেমনি কিছু হাত কেবল স্পর্শ করা নয়, বরং ভরসার জায়গা। রাতের আধারে ছেয়ে গেছে গোটা শহর। বাইরে ঠান্ডা বাতাস বইছে। কালো মেঘ জমেছে। মেঘগুলো এদিকে ওদিকে সরে যাচ্ছে। বিদ্যুৎ চমকাচ্ছে। কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস মনে হচ্ছে তাহমির কাছে। জানালা দিয়ে বাইরের আবহাওয়া দেখছিল এতক্ষণ। শহন বিছানায় শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। সোজা হয়ে শুয়ে হাঁটু উঁচু করে ভেতরে বসেই ফোন টিপছে। সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে আরও আগে। তাহমি এবার জানালা আটকে দিল। বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাতাসের গতি ও বিদ্যুৎ চমকানি। জানালা আটকে বিছানা পাশে দাঁড়িয়ে মশারি টানতে যাবে, তখনই কারেন্ট চলে গেল। বিরক্তিতে চটজাতীয় শব্দ বের হয়ে এলো তাহমির মুখ থেকে। ফলে শন কম্বল সরিয়ে বাইরে তাকালো। এতক্ষণ যে কারেন্ট ছিল সেটাই তো বোনাস। শালার আকাশে মেঘ দেখলেই কারেন্ট থাকে না। শন বিছানা থেকে উঠে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ডয়ের থেকে মোমবাতি বের করলো। তাহমি এগিয়ে গিয়ে দেশলাই দিল। এই কথাটা ঠিক বলেছিস তুই। তাহলে চুমু দে। কথা ঠিক বলেছিস, তাতে চুমু দিব কেন? তাহমির হাতে মোমবাতি। দুজন মুখোমুখি দাঁড়িয়ে। মোমের আলোতে অপরূপ লাগছে দুজনের মুখশ্রী। বাইরে জোর জোর বিদ্যুৎ চমকাচ্ছে। জানালা খুলে গিয়ে দমকা হাওয়ায় এলোমেলো হয়ে যাচ্ছে জানালার পর্দা। মোমবাতি প্রায় নিভু নিভু। শহন গিয়ে এবার ভালো করে আটকে দিল জানালা। টেবিলের উপর মোমবাতি রেখেছে তাহমি। চুমু দেওয়ার কোনো কারণ লাগে না, বর চাইলেই বউ চুমু দিবে। তাহমিকে কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দিল শহন। সবকিছু মিলিয়ে কেমন একটা ঘোর লাগা পরিবেশ মনে হচ্ছে তাহমির কাছে। কেন জানি মনে হচ্ছে এই আবহাওয়ায় প্রিয় মানুষের আহ্বান
অগ্রাহ্য করতে পারবে না সে। শুকনো ঢুকলে শহনের দিকে দৃষ্টিপাত করলো সে। শহন সামনাসামনি বসে তাহমির হাত নিজের হাতের মধ্যে আগলে ধরে আছে। ডান হাত দিয়ে তাহমির বাম হাতের আঙ্গুল নিয়ে খেলছে, আর তাতেই অজানা শিহরণ বয়ে যাচ্ছে তাহমির শরীরে।